72 ঘন্টা পর ধর্ষণ মামলা না নেয়ার পর্যবেক্ষণ দেয়া ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ৭ এর বিচারক কামরুন নাহারকে রবিবার বিচার কাজ থেকে সাময়িক অব্যাহতির নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি। গত 11 নভেম্বর আলোচিত রেইনট্রি হোটেলে 2 শিক্ষার্থীকে ধর্ষণ মামলার রায়ে ওই বিচারক তাঁর পর্যবেক্ষণে বলেন, মামলার 2 ভুক্তভোগী আগে থেকেই যৌনকর্মে অভ্যস্ত। অহেতুক তদন্তকারী কর্মকর্তা প্রভাবিত হয়ে আসামিদের বিরুদ্ধে চার্জশিট দিয়েছেন। এতে আদালতের 94 কার্যদিবস নষ্ট হয়েছে। কাজেই এরপর থেকে পুলিশকে এ বিষয়ে সতর্ক থাকার নির্দেশনা দিয়ে বিচারক বলেন, 72 ঘন্টা পর ধর্ষণের আলামত পাওয়া যায় না। পুলিশ যেন ঘটনার 72 ঘন্টা পর কোনো ধর্ষণের মামলা না নেয়। কামরুন নাহারের এই নির্দেশনা বিচার বিভাগের জন্য বিব্রতকর মন্তব্য করে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, এটা বেআইনি এবং সিআরপিসি ও সংবিধান পরিপন্থী। রায়ের পর্যবেক্ষণ বেআইনি। রায় কি যথার্থ? ধর্ষণ মামলায় বিচারকের এমন পর্যবেক্ষণ কেন? বিচার বিভাগের জন্য এমন পর্যবেক্ষণ এবং তার প্রেক্ষিতে নেওয়া ব্যবস্থা কেমন নজির সৃষ্টি করছে? এসব নিয়ে আলোচনায় আজ রাজকাহনে আমার সাথে অনলাইনে যুক্ত হয়েছেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান ও আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি নিজামুল হক। যুক্ত আছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ডক্টর শাহদিন মালিক এবং আমাদের সঙ্গে কিছুক্ষণের মধ্যেই যুক্ত হবেন বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য অ্যাডভোকেট জেরাই খান পান্না। স্বাগত জানাচ্ছি আপনাদের দুজনকেই আজকে রাজকাহনে। আপনাদের দুজনের কাছ থেকেই আমি একটা বিষয়ে একটু আপনাদের দুজনের পর্যবেক্ষণই জানতে চাই যে আইনমন্ত্রী বললেন এই রায়ের পর্যবেক্ষণ বেআইনি, অসাংবিধানিক, কিন্তু রায়টা কি যথার্থ কিনা সেই প্রশ্নটা কি তোলা যাবে? আইনমন্ত্রী বলছেন যে ওনার রায়ের বিষয়বস্তু নিয়ে কথা বলতে চাই না, কিন্তু কথা বলার সুযোগ আছে কিনা, প্রশ্ন তোলার সুযোগ আছে কিনা। উনি কিন্তু রায়েও বলছেন যে অভিযোগকারী তরুণী স্বেচ্ছায় রেইনট্রি হোটেলে গিয়ে আসামির সাথে যৌন সম্পর্ক স্থাপন করেছিলেন, আগে থেকেই যৌনকর্মে অভ্যস্ত। এই ধরনের বক্তব্য রায় এবং রায়ের পর্যবেক্ষণে আছে। বিচারপতি নিজামুল হক, এই প্রশ্নটি কি তোলা যাবে কিনা যে রায়টা কি যথার্থ কিনা? ধন্যবাদ আপনাকে। যে প্রশ্নটি আপনি তুলেছেন এটা আজকের দিনে সবচেয়ে টক অফ দি কান্ট্রি। এখন যে প্রশ্নটা আপনি করলেন যে আসলে রায় সম্বন্ধে উনি কোনো কমেন্ট করবেন না এবং উনি এমনি যে অবজারভেশন দিয়েছেন সেইটাকে অসাংবিধানিক বলেছেন এবং সেটা খুব কারেক্টলি বলেছে বলে আমি মনে করি। অসাংবিধানিক তো বটেই, কারণ কোনো জেলা জজ পর্যায়ের কোনো বিচারক কোনো অবজারভেশন কোনো রায় দিতে পারেন না, এটা হাইকোর্টের এখতিয়ার। যার ফলে এটা প্রথমেই মনে হয়েছে আমার কাছে যে এই অবজারভেশনটা না দিলে হতো ভালো হতো। আর যে কারণে খালাস দিয়েছেন সেটা বিভিন্ন কারণ হতেই পারে, রায় আমি পাইনি বা পড়িওনি পাইওনি, তাইলে হয়তো কিছু বলতে পারতাম। তবে একটা কথা, রায়টা পড়ে যেটা পত্রপত্রিকায় দেখেছি তাতে দেখা যাচ্ছে যে ওখানে মানে 3 দিনের বেশি পরে যেহেতু মামলা করা হয়েছে, যার ফলে কোনো রেপের কোনো প্রমাণ সেখানে ছিল না, পাওয়া যায়নি। এবং এইটার ব্যাপারে উদ্বুদ্ধ হয়ে মনে হয় জজ সাহেব মনে করেছেন যে তিনি একটা ভালো কাজ করে ফেললেন, যে এই কথাটা বলে যে 3 দিনের বেশি লেট হলে পরে পুলিশকে বললেন, নির্দেশ দিলেন মামলা নেওয়া না হয়। কিন্তু এই এফেক্টটা কি হতে পারে, এ কতদূর যাবে এটা সম্বন্ধে চিন্তা করেছেন বলে মনে হয় না। কারণ ফৌজদারি মামলায় কোনো লিমিটেশন নাই। ফৌজদারি মামলায় আপনি যে কোনো মুহূর্তে অফেন্স হয়েছে খবর পেলে একটা মামলা আপনি করতে পারেন এবং তারপরে সাক্ষী প্রমাণের মাধ্যমে দেখা যাবে সে দোষী কি নির্দোষ। এখন এখানে যেহেতু রেপের মানে এভিডেন্স হয়তো পাওয়া যায়নি তার ভাষায়, বা হয়তো ছিল যেটা স্ট্রং নয়, যার ফলে জজ সাহেব was not satisfied regarding the allegations brought against the accused persons. কিন্তু ব্যাপার হলো গিয়ে এটা হলো একটা সাইড, কিন্তু এই অবজারভেশনের ফলে কি হলো, সারা বাংলাদেশে যদি পুলিশেরা কোনো ঘটনা 3 দিন পাস হওয়ার পরে মামলা নেওয়া বন্ধ করেন তাহলে অবস্থাটা কি দাঁড়াবে? আমাদের দেশে তাইলে বিচার ব্যবস্থাটাই সম্পূর্ণ ফেল করার পথে হবে, কারণ লিমিটেশন নাই। এটা এখন একেবারে এস্টাবলিশড প্রিন্সিপাল অফ ল, ক্রিমিনাল কেসে কোনো লিমিটেশন নাই। যার ফলে এইটা দিয়ে উনি আমার মনে হয় ঘৃতে আগুন ধরেছেন এবং যার ফলেই সবাই রিয়াক্ট করেছে, জাজরা রিয়াক্ট করেছেন, আইনজীবীরা রিয়াক্ট করেছেন, মানবাধিকার কর্মীরা রিয়াক্ট করেছেন এবং আমি মনে করি এই রিয়াকশনটা খুবই স্বাভাবিক। এখানে অন্য প্রশ্ন আসতে পারে, সেটা আমি আবার করবো পরে, কিন্তু এই রিয়াকশনটা স্বাভাবিক এই কারণে যে মামলা করতে আসতেই পারবেন না 3 দিন পরে, এইটা অবজারভেশন হতে পারে না। আর এইটা যদি কারোর উপর বাধ্যকর করা হয়
তাহলে সম্পূর্ণ সিস্টেমই, আমাদের জুডিশিয়াল সিস্টেমটাই ফেল করার মতো অবস্থা হয়ে যাবে। বিচারপতি আরেকটা নিজামুল কথা হক, বলা হতে পারে এখানে, সেটা হলো বিশেষ করে রেপের মামলায় আমরা জানি শতকরা 95-96% কেস খালাস হয়। এটা আমরা দেখি এবং জানি এবং আমাদের রিপোর্টও তাই বলি। এখন যার ফলে এখন যদি কেউ প্রশ্ন করেন যে এতগুলি মামলা খালাস হচ্ছে, সেখানে কোনো রিয়াকশন নাই, কোনো বাদ প্রতিবাদ নেই, আর একটা মামলা খালাস হওয়ার সঙ্গে সঙ্গে এত হইচই, এটা বা কেন, এ প্রশ্ন তুলতে পারেন। কিন্তু আমি মনে করি এই প্রশ্নটা খালাস দেওয়ার জন্য উঠে নাই, এ প্রশ্নটা উঠেছে ওই কমেন্ট, জজ সাহেব যিনি যে কমেন্টটা করেছেন জাজমেন্টে, যে অবজারভেশন দিয়েছেন, সেই অবজারভেশনের জন্যই এই প্রতিবাদটা আসছে সবার কাছ থেকে। তা না হলে পরে এমনি স্বাভাবিকভাবে একটাকে খালাস হতে পারে যদি কোনো পক্ষ এগ্রিড হয় এই খালাসের বিরুদ্ধে, ওনারা আপিল করতে পারেন, কনভিকশন হলেও আপিল করতে পারেন, সেখানে কোনো আপত্তি কারণই থাকতো না বা থাকার কথাও নয়, এবং এখানেও থাকতে বলে আমি মনে করি না। বিচারপতি নিজামুল হক, আপনাকে অনেক ধন্যবাদ। আপনার বক্তব্য এখানে স্পষ্ট। আপনি বলছেন মানে জজ সাহেব মনে করেছেন, আপনি বলছিলেন সেই মনে করা বা মানসিকতাটা যখন বোঝা যাচ্ছে। আমি একই প্রশ্ন ডক্টর শাহদিন মালিক এবং অ্যাডভোকেট জেডাই খান পান্নাও যুক্ত হয়েছেন, আপনাদের কাছ থেকেও খুব সংক্ষেপে এই পর্যবেক্ষণটা একটু জেনে নিতে চাই যে রায় ঠিক আছে কিনা, এই প্রশ্নটা কি আমরা করতে পারি কিনা। ডক্টর শাহদিন মালিক, যেখানে বিচারকের মানসিকতা তার পর্যবেক্ষণে প্রকাশ পাচ্ছে যেটি যথার্থ নয়। এখানে না, এটা বিচারপতি নিজামুল হক যেটা বললেন এতক্ষণ, আমি অবশ্যই তার সাথে একমত। হয়তো কোনো একটা ব্যাপারে 100% উনি একজন, আমি আলাদা, আমরা কিন্তু মানে উনি বড় দাগে যে কথা বলেছেন আমি সম্পূর্ণ একমত। আপনার যে প্রশ্ন রায় নিয়ে আলোচনা, অবশ্যই রায় নিয়ে আলোচনা করতে পারবো। এখন হ্যাঁ, বিচারপতি নিজামুল হক যেটা বললেন যে রায়ের কপি অবশ্য আমরা পাই নাই, কারণ এটা সাথে সাথে এটা মানে আমাদের তো মামলার পক্ষ না, মানে পাওয়া যেতে পারে কিন্তু এটা মানে কাঠখড় পুড়িয়ে বোধহয় সার্টিফাইড কপি, টাকা পয়সাও লাগবে। কিন্তু এই মামলাটা যখন যদি আপিলে যায়, আপিলে গিয়ে যখন আবার বিচারাধীন হয়ে যাবে, তখন আর কথা বলা যাবে না। কিন্তু এই মুহূর্তে এই মামলাটা শেষ হয়ে গেছে। যে কোনো মামলার রায় সম্পর্কে আলোচনা, প্রশংসা, সমালোচনা, এটা খুব স্বাভাবিক ব্যাপার। আমাদের দেশে যেটা হয়েছে মানে ব্রিটিশ ঔপনিবেশিক আমলে, যাতে আমরা বিচারকদের অবস্থাটা, তাদের শাসনের একটা মূল জিনিস ছিল যে তারা বলতো যে আমরা আইনের শাসন করছি, বিচারকরা নিরপেক্ষ। তো ওই জন্য তারা বিচারকদের কোনো কাজকে সমালোচনা করতে নিরুৎসাহিত করত। কিন্তু দুনিয়ার সব দেশে, আমেরিকাতে মানে ওখানে গণতন্ত্রের দেশ, একদিকে মামলার মানে ক্যামেরার অর্ধেক মামলার শুনানি হচ্ছে, অর্ধেক কিন্তু সাথে সাথে রানিং কমেন্টারি হচ্ছে। ঠিক আছে, অদ্ভুত যাবো না, কিন্তু আমাদের খুব দুর্ভাগ্য যে আমাদের আবার এখন কি একটা ভুল ধারণা যে মামলা সম্পর্কে সমালোচনা করা যাবে না। অবশ্যই যাবে, বিশেষত যেই মামলা রায় হয়ে গেছে, এটা নিম্ন আদালতে হোক, আপিল বিভাগের মামলার রায় হোক, সমালোচনা অহরহ করছি। মানে আমার দৃষ্টিতে বা যে কোনো একটা আলোচনার দৃষ্টিতে এই রায়টা সঠিক মনে নাও হতে পারে। তো এটা তো আর একটা রায় তো আর মানে কোরআন বাইবেলের কথা না যে সমালোচনা করা যাবে না। উত্তরটা একটু লম্বা হয়ে গেল। এখন এই বিচারপতি নিজামুল হক যেটা বলেছেন, হ্যাঁ, এই ওনার যে 72 ঘন্টার যে পর্যবেক্ষণ, এটা অনভ্যত, এটা হওয়া উচিত ছিল না। কিন্তু তার থেকে আমার কেন যেন মনে হচ্ছে আমরাও সবাই মিলে ব্যাপারটাকে তিলকে তাল করছি। আমি আবার বলছি, এই পর্যবেক্ষণ দেওয়া তার অনুচিত ছিল, অনাকাঙ্ক্ষিত ছিল, কিন্তু আমার মনে হয় না আইনগতভাবে তার কোনো ব্যত্যয় হয়েছে। একটা রায় দিতে গিয়ে বিচারকরা অনেক সময় অনেক কথা বলে, আর আরেকটা টেকনিক্যাল জিনিস, এই কথাটা যে 72 ঘন্টার পরে নেওয়া যাবে না, এটা কিন্তু আমরা কি, এটা বাংলায় কি বলে, অর্ডারিং পোর্শন। রায় যেভাবে হয় মানে এই সাক্ষী এটা বলেছে, এফআইআর এইটা ছিল, এই প্রমাণ ইত্যাদি সব বিশ্লেষণ করে বিচারকরা শেষের দিকে এসে লাস্ট 2 প্যারাগ্রাফে বলেন, উপযুক্ত আলোচনা থেকে এটা স্পষ্ট প্রতীয়মান কথা যে অভিযুক্ত দোষী অথবা অভিযুক্ত নির্দোষ। আর অভিযুক্ত দোষী বললে তারপরে তার ওই মামলা ভেদে, অপরাধ ভেদে শাস্তির কথা বলেন, 5 বছর, 7 বছর, 10 বছর, এটা হয়। এটাকে বলি আমরা অর্ডারিং পোর্শন, যে মামলার আদেশের অংশটা। কি আদেশ হলো? যে সে দোষী এবং তার 10 বছরের কারাদণ্ড হবে।
এই অবজারভেশনটা যদি ওই অর্ডারিং অংশের হতো, ওইখানে যদি বলতেন তিনি 10 বছরের বিচার হবে এবং 72 ঘন্টার পরে আর রেপ মামলা নেওয়া যাবে না, তাহলে এর একটা আইনগত দিক থাকতো। উনি একটা হয়তো যেই কারণে হোক একটা মন্তব্য করে ফেলেছেন, কিন্তু আমি বলছি যে এটা আইনগত কোনো মূল্য নাই। সুপ্রিম কোর্ট যখন পর্যবেক্ষণ দেয় সংবিধানে 111 ধারা অনুযায়ী, তখন এইটা সবার জন্য পালনীয়, অনুসরণীয়, বাধ্যতামূলক। আমি আজকে স্যার একটু লম্বা হয়ে যাচ্ছে বোধহয়, সকালে আমি ধরেন একটা ইউনিভার্সিটি, প্রাইভেট ইউনিভার্সিটি ল ক্লাস নিয়েছি, তো ওই সময় আজকে সকালে অন্তত 30টা পাবলিক প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ল ক্লাসে 30টা টিচার ল সম্পর্কে আলোচনা করেছে। এখানে আমি আলোচনা করে বললাম যে কথা যে এই ব্যাপার হলে পুলিশের একদম আধা ঘন্টার মধ্যে অ্যারেস্ট করতে হবে। তো বললাম কি এটা কি আইন হয়ে গেল দেশের জন্য? অন্য কোনো ল টিচার বা আমরা আইন সম্পর্কে এখানে মন্তব্য করছি, আমরা নিশ্চয়ই মন্তব্য করছি, ব্যাখ্যা করছি, এটা কি আইন হয়ে গেল? না, সুপ্রিম কোর্ট যদি যেটা বলবে সেটা আইন। ওই জন্য আমরা বলছি আমরা তিলকে তাল করেছি। হ্যাঁ, এই মন্তব্যটা অনভিপ্রেত ছিল, অবশ্যই মন্তব্যটা মানে মোটেও বর্তমান দৃষ্টিভঙ্গি থেকে এটা গ্রহণযোগ্য না, কিন্তু এইটা একটা পাসিং রিমার্ক যার কোনো আইনগত মূল্য নাই। জি, ডক্টর স্বাধীন মালিক, তাহলে আমি এই প্রশ্নটা একটু করতে পারি যে আপনি বলছেন তিলকে তাল করা হচ্ছে বিষয়টাকে, মানে এরকম মন্তব্য করলে কি বিচারকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত নাকি অনুচিত বলে আপনার মনে হয়? কারণ এই প্রশ্নটাও তো আসছে যে তার মানসিকতা প্রকাশ পাচ্ছেন, এটার কি কোনো ব্যাখ্যা আছে যে তিনি এমন 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 ধরনের মানে পর্যবেক্ষণ কেন দিবেন? এমন কি কোনো ব্যাখ্যা আছে যে ধরলাম এটা অসাংবিধানিক, বেআইনি, কিন্তু কোনো যৌক্তিকতা কি আছে? তিনি নারী ও শিশু নির্যাতন দমন আইনের মানে ট্রাইব্যুনালের বিচারক, অভিজ্ঞ একজন বিচারক। জি, ডক্টর স্বাধীন মালিক। না, এটা এখন ওই যে একই কথা হচ্ছে, আমি একটা কথা বললাম আপনার পছন্দ হলো না, হ্যাঁ, তো আমাদের যেটা হয়, আমার বক্তব্য খণ্ডাতে না পারলে আমরা সবসময় ব্যক্তিকে আক্রমণ করি। উনি কথা বলেছেন অর্থাৎ উনি বিএনপি, অথবা উনি কথা বলেছেন উনি আওয়ামী লীগ, অথবা, কিন্তু বক্তব্যটাকে আমরা কখনো ওই ব্যক্তিটাকে আমরা একটা রঙে রঞ্জিত করে এখন আমরা বলছি যে সে মানসিক ভারসাম্য। আর একটা লোককে মানসিক ভারসাম্য কি বলা যায়? অবশ্যই বলা যায়। মানসিক ভারসাম্যহীন বলারও একটা আইনি প্রক্রিয়া আছে, একটা আইনি প্রক্রিয়া আছে। কাকে মানসিক ভারসাম্যহীন বলা যাবে, কিভাবে বলা যাবে, এটা আইন আছে। আর হ্যাঁ, এখন অনেকে মনে করতে পারে যে উনি বিচারকের উপযুক্ত না, এইটাও তো খুব ছেলে মানুষই হচ্ছে। আমি নিশ্চয়ই ভদ্রমহিলা, আমি জানি না কত, মানে যেহেতু ট্রাইব্যুনালের বিচারক, তার মানে তার 20 বছরের বিচারের অভিজ্ঞতা আছে। তো এই 20 বছরে উনি অন্তত 2000 রায় তো দিয়েছেন। তখন ওই 2000 রায় পর্যালোচনা করে দেখেন যে সে অসঙ্গত, অসংলগ্ন মানুষ কিনা, এগুলি না দেখে ভাবে একটা লোকে 20,000 রায় দিয়েছে, 2000 রায় একটা রায় একটা মানে ঠিক আছে, আমি ধরে নিলাম অসংলগ্ন কথা বলে নিয়েছে, কিন্তু এখন সারা দেশ এটাকে তিলকে তাল করছে যার কোনো আইনগত ভিত্তি নাই। অতএব আবার বলছি আমি, যাতে আমাকে ভুল না বুঝেন, তার এই বক্তব্য আমি কোনো মতে সমর্থন করি না, এটা তার দেওয়া উচিত ছিল না, কিন্তু এইটা এর বেশি এর আমি মূল্য দেখতে রাজি না। এখন এখানে আইনমন্ত্রীও মন্তব্য করছেন, বলছেন এই বক্তব্য অসাংবিধানিক। আর তাহলে তো বাবা বিচারকরা, নিম্ন আদালতের বিচারকদের আমরা ডিজিটাল নিরাপত্তা আইনের থেকেও কঠিন একটা আবরণ ঢেকে দিচ্ছি, যে আমরা ওনাদের বলে দিব আপনি এই কথা ABCD বলতে পারবেন, EFGH বলতে পারবেন না, দেশে কি বিচার থাকবে তাহলে? জি, আমি অ্যাডভোকেট জেরাই খান পান্না, আপনার কাছ থেকে একটু এই বিষয়টা নিয়ে ডক্টর স্বাধীন মালিক যে জায়গাটি বিশেষ করে বলছিলেন তিলকে তাল করা হচ্ছে, এখানে একটু আপনার মন্তব্য জানতে চাই। এটা দৃষ্টিভঙ্গির বিষয়, নিশ্চয়ই দৃষ্টিভঙ্গির বিষয়। আমার এটা হলো চেয়ারে বসে কেউ ঢোল তবলা বাজাইতে পারে না, মনের ইচ্ছা, মনের মাধুরী মিলা যা খুশি তাই বলতে পারে না। ইটস এ ম্যাটার অফ দ্য চেয়ার। ওই যে আসন, এই আসনটা বইসা যা খুশি তাই বলা যায় না। মনের মাধুরী মিলেই আমি কাউকে গালি দেব, কাউকে ভালোবাসবো, এটা বলার এখতিয়ার তারও নাই। ওয়ান থিং। দ্বিতীয় হইলো যে হ্যাঁ, তার এটা বলার সাংবিধানিক এটা বাধ্যবাধকতা নাই, কিন্তু কি মেসেজটা গেছে সারা দেশে, এই তিলটাই কি মেসেজ হিসাবে গেছে সারা দেশে, যে হ্যাঁ ধর্ষণের কোনো মামলা 72 ঘন্টা পরে আর হবে না। এটা তো গেছে সাধারণ একদম মানুষের কাছে। এই মেসেজটা কি পজিটিভ না নেগেটিভ? ওই চেয়ারে বসে এই মেসেজটা দিচ্ছেন, আমি তো বলবো যে হি ইজ ডুইং স্যাবোটেজ টু দ্য জুডিশিয়ারি।
এবং আরো কতগুলো মন্তব্য যেটা উনি করেছেন ওই আসনে বসে, যে কল গার্ল, অমুক তমুক, হেবিচুয়েটেড, সেক্সুয়ালি হেবিচুয়েটেড, এইসব ল্যাঙ্গুয়েজ উনি বলতে পারেন না। ন্যূনতম সৌজন্যবোধ থাকলে পরে এটা বলতে পারেন। হ্যাঁ, 20 বছরের অভিজ্ঞতা তার কি আছে? সেই জন্যই আমি বলছি যে 20 বছরের অভিজ্ঞ একজন ব্যক্তি, তিনি তো জানেন যে ফৌজদারি অপরাধ এটা কোনোদিন তামাদি হয় না। তো সেই ক্ষেত্রে এসে হুট করে এটাই বললেন কেন? এবং তার এই অবান্তর মন্তব্যের কারণেই, অবান্তর যুক্তির কারণেই এবং অশালীন মন্তব্যের কারণেই সমস্ত রায়টা, সমস্ত বিচার কার্যটা কিন্তু আজকে প্রশ্নবিদ্ধ। অ্যাডভোকেট জিরাইকুল পান্না, আমি কি এই প্রশ্নটি আপনার কাছে আপনার কথা থেকে একটু জিজ্ঞাসা করতে চাই। আপনি বলছেন নজিরবিহীন, যেই মানে আপনি যেটি বলছেন যে যৌন কর্মে অভ্যস্ত বা যেই মন্তব্যগুলো করেছেন অশালীন বক্তব্য, আমি একটু জানতে চাই এগুলো কি নজিরবিহীন? মানে ধর্ষণ মামলায় যেমন ধরেন এই আপন জুয়েলার্সের মালিকের ছেলে বা রেন্ট্রি হোটেলের এই ঘটনাটি খুব আলোচিত ছিল, যার কারণে এই বিষয়টি হয়তো এত আলোচিত হচ্ছে, কিন্তু ধর্ষণের অনেক মামলা হয়, তখন যেই রায়গুলো হয় তখন কি এরকম কোনো শব্দ ব্যবহার করা হয় না? আমার জানা মতে আমি পাই নাই। না, আরে 155(4) অবশ্যই হয়, 155(4) হয়, কিন্তু এটা পরবর্তীতে কিন্তু এটা ক্যামেরা ট্রায়ালে হয়, পাবলিকলি হয় না। এবং পার্টিকুলারলি এগুলো হয় দুই লয়ারের ভেতর, ডিফেন্সের লয়ারের দ্বারা হয়, কিন্তু কোর্টের দ্বারা হয় না, নট বাই দ্য কোর্ট। আমার জানা মতে নাই। না, তুমি পণ্ডিত মানুষ, তুমি বলতে পারো, আমি না। আচ্ছা, না, আমি যেই কথা বলছি, আমাদের 1800 বিচারক আছে। যদি প্রতি সপ্তাহে তারা 2টা করেও রায় লিখে, তাহলে প্রতি সপ্তাহে 3500 রায় লেখা হচ্ছে। বাংলাদেশে প্রতি সপ্তাহে 3500, নিম্ন আদালতে 3500 রায় লেখা হচ্ছে। তো এখন এই 3500 রায়ের মধ্যে যে কোনো লোকে আমরা দেখলে অন্তত 350টা রায়ে অনেক কিছু ভুল পাবো। আমি কি তিলকে তাল বলছি এই জন্য এইটা এরকম 3500 রায় বিচারক কত কথা বলেন, কিন্তু এখন আমরা এইটাকে একেবারে একটা বিচারকের এটা অর্ডারিং পোর্শন না, তার আইনের ব্যাখ্যা দেওয়ার কোনো এখতিয়ার নাই। এখন কিন্তু আমরা এটা নিয়ে আলোচনা করে জপতে এটাকে কসলাইতে এমন জায়গায় নিয়ে গেছি যে সবাই এখন মনে করেছে যে একটা নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের বিচারকের একটা মন্তব্য আইনের সমান। সে বলেছে 72 ঘন্টার পরে নেওয়া যাবে না, তার মানে দেশে এটা আইন হয়ে গেছে। আমার দৃষ্টিতে তো এটা সাংঘাতিক একটা অদ্ভুত ব্যাপার। কত বিচারক এখন একটা সিনিয়র অ্যাসিস্ট্যান্ট জাজ কি বললো, যুগ্ম জাজ কি বললো, এটা তো দেশে কারোর জন্য আইন হয় না। এটা আইন হয় সুপ্রিম কোর্ট যদি রায়ে বলতো যে 32 ঘন্টায় 72 ঘন্টার মধ্যে, বা সুপ্রিম কোর্ট 100 ঘন্টা বললো, সেইটা একটা আইন হবে। এই জায়গাটা থেকে একজন বিচারকের এই কথা বলার নিয়ে এখন সাধারণ লোকের কাছে আমরা যে মেসেজ দিচ্ছি, বলবেটা কেন উনি চেয়ারে বসে? না, আবার ওই যেখানে পাল্লা স্যার বলবেটা কেন? তাইলে তার কোনো মোটিভ আছে কি? আমি এই ব্যাপারেও দ্বিমত করছি। এই যে চেয়ারে বসে বলা যাবে না, এই চেয়ারের নোশনটা এসছে এগেইন ঔপনিবেশিক থেকে, এটা সিংহাসনের ধারণা থেকে, যে উনি রাজা, উনি সিংহাসনে বসছেন, সিংহাসনে বসলে ওনার কাছ থেকে আমরা বিশেষ কিছু প্রত্যাশা করি। বাংলাদেশের আমরা সবাই নাগরিক, আমার পরিচয়, আমি কোন চেয়ারে বসছি, চেয়ার ডাজ নট ডিফাইন মি। চেয়ার একজন লোকের আচার আচরণ কি হওয়া উচিত সেটা নির্দেশ করতো সামন্তের যুগে। এই প্রশ্নটা আমি একটু করি তাহলে, যে যদি মানে এরকম একটা সেনসিটিভ জায়গায় এরকম অযৌক্তিক বা অসাংবিধানিক বেআইনি একটা মন্তব্য আসে, সেটিকে কি শক্তভাবে এই জায়গায় একটা প্রতিরোধ বলি বা ব্যবস্থা নেওয়ার জায়গা বলি সেটি করা উচিত নয় বলে আপনার মনে হয়? মানে আমি এটি একটু স্পষ্ট করবেন। না, আমি তো বক্তব্যটাকে মোটেও সমর্থন করছি না, কোনোভাবেই সমর্থন করছি না। এবং বক্তব্যটা যে অশোভন হয়েছে, অশালীন হয়েছে, এই ব্যাপারে তো আমার কোনো, আমি সম্পূর্ণ এই ব্যাপারে তো একমত, এই ব্যাপারে আমি দ্বিমত করছি না। মানে আপনি রিঅ্যাকশনটা বেশি হয়ে যাচ্ছে বলে আপনি বলছেন, আমার মনে হয় আমার দ্বিমতের জায়গা হলো আইনগতভাবে যেই বক্তব্যের কোনো মূল্য নাই। কারণ পার্লামেন্টে একটা পাস করলে আইন, কারণ আমি আমার বাসায় একটা লিখে বলে দিলাম যে বাংলাদেশের এইটা আইন,
এখন এইটা নিয়ে আপনারা সবাই আলোচনা করতে লাগলেন। স্বাধীন মালিক বাসায় বসে বলেছে এটা আইন, অতএব এটা দেশের জন্য ভালো আইন। আমার মনে হয় এই জায়গাটি স্পষ্ট হয়েছে যে আপনি রিঅ্যাকশনটাকে বেশি বলছেন। আমি একটা বিরতি নিয়ে আসি, বিরতি নিয়ে আসবার পরে এই প্রসঙ্গে আরো অনেকগুলো প্রশ্ন আছে, সেইগুলো নিশ্চয়ই করতে চাইবো। ফিরছি রাজকাহনে বিরতির পর। ফিরে এলাম জিপিএইচ ইস্পাত নিবেদিত রাজকাহনে। অ্যাডভোকেট জেদাই খান পান্না, এবারে যে প্রশ্নটি একটু করতে চাই যে এখানে দেখলাম বিচারকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলো, তাকে বিচারিক কাজ থেকে বিরত রাখা হলো, প্রত্যাহার করা হলো। এর আগেও আপনার সাথে কথা হয়েছে পরিমণি কাণ্ডে দ্বিতীয় তৃতীয় দফায় কেন রিমান্ড দেওয়া হলো, সেজন্য দুই বিচারকের ব্যাখ্যা তলব করা হয়েছে, ব্যাখ্যায় অসন্তুষ্ট হয়েছে, দুই বিচারক নিঃশর্ত ক্ষমা চেয়েছেন। সেই সময় কাছাকাছি সময়েই দেখেছিলাম ডিআইজি পার্থ বণিক, ডিআইজি প্রিজন, তাকে অস্বাভাবিকভাবে জামিন দেওয়া হয়েছে, সেটিও একটি, সেখানেও সম্ভবত বিচারক ক্ষমা প্রার্থনা করেছিলেন। মানে পর পর এই ঘটনাগুলো ঘটছে, তাতে নিম্ন আদালতের বিচারকদের যোগ্যতা দক্ষতা নিয়ে একটা প্রশ্ন উঠতে পারে কিনা, সেখানে কি মূল্যায়ন দেবেন? আমি যোগ্যতা আর দক্ষতা সম্পর্কে বলবো না। আপনি যে কয়েকটা এই যে 1300 বা 2000 বিচারক আছে, তার ভেতরে এই কয়েকজনের কথা আপনি বললেন, তো কয়েকজনকে দিয়ে এই সমস্ত বিচারকদের মূল্যায়ন করা ঠিক হবে না। আমি বলছি যে দুই একজনের যে কার্যকলাপ, অযৌক্তিক কার্যকলাপ বা ঠিক মতো হয়নি বা আমাদের দৃষ্টিভঙ্গিতে সেটা গ্রহণযোগ্য না, সেইটার কারণে আমরা বিক্ষুব্ধ হই বা যে কেউই ক্ষুব্ধ হতে পারে। তো সেই ক্ষেত্রে এসে যে সমগ্র বিচার ব্যবস্থাটা খারাপ, এইটা বলা ঠিক না। এবং অধস্তন আদালত এটা যে সমস্ত অকার্যকর হয়ে পড়েছে, এটাও সঠিক না। বরঞ্চ কার্যকর আছে বিধায় কিন্তু মানুষ দিনে দিনে আদালতের শরণাপন্ন হচ্ছে। এখানে আমাদেরও একটা ভূমিকা আছে, আইনজীবীদেরও ভূমিকা আছে, বিচারকদেরও ভূমিকা আছে। মূলত আইনজীবীরা, দুপক্ষের আইনজীবীরা কতখানি দক্ষতার সাথে একটা মামলা হ্যান্ডেল করবেন, সেটা উপরেই নির্ভর করবে বিচারকের বিচারটা। এই ক্ষেত্রে কতটুকু হয়েছে সেটা আমি জানি না, এবং যেহেতু আমি রায়টা পাইনি সেই কারণে আমি বলছি। তবে এই বিচারকের বেলা, এই বিচারক কামরুন নাহারের বেলা আমার আজকেই আর একটা ঘটনা পরস্পরে জানলাম, ইতিপূর্বে মাহবুব আলম সাহেব অ্যাটর্নি জেনারেল থাকাকালীনও আরেক ধর্ষণ মামলায়, যেটা অ্যাপিলেট ডিভিশন থেকে স্টে করা ছিল, সেইটা উনি বেইল দিয়ে দিচ্ছিলেন, এবং সম্ভবত সেটার আগামীকালকে একটা হিয়ারিং হবে। সেটা আজকে আমি জানলাম, এবং সেটার ভিডিও টেপও আমার কাছে আছে। তো আমি যেটা মনে করি যে এই ধরনের কিছু ঘটনা, এটা দু একজন যারা করেন তাদের জন্য সমস্ত বিচার অঙ্গনকে কালিমা যুক্ত করা ঠিক না। এখানে একজন বিচারপতি, তিনিও কিছুদিন আগে আইনজীবী ছিলেন, এবং অদ্ভুত বিষয় হলো যে আজকে যে আমরা কিন্তু তিনজনেই একটা কক্ষে বসেই পেশায় নিয়োজিত ছিলাম। সাবসিকুয়েন্টলি এটা কোইন্সিডেন্স। তো এখানে আমরা পরস্পর একটা জায়গা থাকতে পারি, কিন্তু বিচারক তিনি দুই পক্ষেরটা শুনে একটাই করবেন। অশালীন মন্তব্য কোনোদিনই করতে পারেন না। কলগার্ড, গে অমুক, পয়সা দিলে, এসব কিছুতেই করতে পারেন না। জি, স্পষ্ট। অ্যাডভোকেট জেদাই খান পান্না, আপনাকে ধন্যবাদ। যেটি আমরা এই অশালীন মন্তব্য কোনোভাবেই করতে পারি না, তদন্তকারী কর্মকর্তার ক্ষেত্রেও তখনও আপনার সাথেই কথা হচ্ছিল যে রাতের রানী এই ধরনের বলা, এই ধরনের বিষয়েও তো কোনো ব্যবস্থা নিল না আদালত। যে কেন বলা হচ্ছে এই ধরনের বক্তব্যকে তো কিছু বলল না আদালত, কেন? এটি কি বলার যৌক্তিকতা নাই? অবশ্যই আছে, অবশ্যই আছে, অবশ্যই আছে। এটাতে আনা হয় না, এটা আপনি কিভাবে বুঝলেন? হয়তো আপনার মিডিয়ায় আসে না, আপনার কানে আসে না। আপনি কি বলবেন? আপনি তো এই পুরো বিষয়টা নিয়ে ডিল করেছেন, আমাদেরকে একটু বলবেন যেগুলো কি পুরো বিষয়টা না। আমি কিন্তু আবারও বলি, আমি পরিমণির আইনজীবী ছিলাম না। হ্যাঁ, আমি ছিলাম এই যে রিমান্ড নেওয়া, এই রিমান্ড নেওয়ায় অ্যাপিলেট ডিভিশনের কতগুলো ডিরেকশন আছে। প্রথমে এটা হাইকোর্ট ডিভিশনের ছিল হামিদুল হক সাহেবের, সেটা পরবর্তীতে অ্যাপিলেট ডিভিশনে যায়, সেখানে 15টা ডিরেকশন দেয় যে এইভাবে, এবং এই ডিরেকশন অন্য কেউ মানে নাই। বিচারপতি নিজামুল হক নাসিম যখন ওয়ার ক্রাইম ট্রাইব্যুনালের চেয়ারম্যান ছিলেন, তখন যুদ্ধাপরাধের বেলা এইটা 16 আনা উনি পালন করেছেন। 16 আনা এই সুযোগ সুবিধাটা যুদ্ধাপরাধীদের দেয়া হয়েছে, এটা খারাপ কিছু না। কিন্তু
প্রশ্ন হয়েছে যে সাধারণ নাগরিকদের বেলা এটা অ্যাপ্লাই হবে না কেন। জি, এবং আমি আর একটা সবার কাছেই একটা করি, সেটা হলো যে আপনারা একবার প্রত্যেকটা সারা বাংলাদেশের থানা হাজতগুলো এটা একবার ঘুরে আসেন, দেখেন ওখানে মানুষ থাকতে পারে কিনা, কোন মানুষের পক্ষে। সেটি নিশ্চয়ই আরেকটা আলোচনার জায়গায় আসতে পারবো, অ্যাডভোকেট জেডাই খান পান্না। সেইখানে নিয়ে যে জিজ্ঞাসাবাদ করবেন, এটা কোনো কোর্ট দিতে পারে না, দেওয়া উচিত না। জি, আপনি ওই কথাটা একটু আমাদের স্পষ্ট করবেন অ্যাডভোকেট জেডাই খান পান্না। আমি আবার বিচারপতি নিজামুল হকের কাছে যাব। একটু কি ওই জায়গাটা আপনি বলছিলেন আমি জানলাম কি করে যে এই বিষয় হয় নাই, আমি আসলে জানি না বলেই প্রশ্ন। আপনি জানেন যে রাতের রানী বলা, রক্ষিতা বলা, এই বিষয়গুলো নিয়ে বিচারক কোনো মন্তব্য বা কোনো নির্দেশনা দিয়েছেন কিনা? না, আমি তো প্রথমেই বলেছি জেডাই খান পান্নার কাছে কোনো নির্দেশনা দেওয়ার ক্ষমতা নাই, এটা পারে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট। এখন উনি দিয়েছেন, এখন কেউ বলবে উনি ওনার সুইপিং রিমার্ক করেছেন, কেউ বলবে যে উনি নির্দেশনা দিয়েছেন। কিন্তু একটা কথা জেডাই খান পান্নার সঙ্গে আমি একমত, যে কি মেসেজ দেশের কাছে গিয়েছে, জনগণের কাছে গিয়েছে, সেই মেসেজটা তো খুব ডেঞ্জারাস মেসেজ। এবং এখানে তো জুডিশিয়ারির হোল সিস্টেমটাকে প্র্যাকটিক্যালি দুর্বল করে দিচ্ছে ওই ধরনের মেসেজ যদি সবসময় যায়, জজদের কাছ থেকে যায়। এবং তার মতো জজ, যিনি একজন ডিস্ট্রিক্ট এন্ড সেশন জাজ লেভেলের জজ, নারী শিশু নির্যাতন ট্রাইব্যুনালের জজ মানে সেশন জাজের সমান, যেখানে এই ধরনের জজদের কাছ থেকে যদি এই ধরনের ইনস্ট্রাকশন যায় 72 ঘন্টার পর হইলে পরে মামলা নেবে না, তাই ইত্যাদি ইত্যাদি বিভিন্ন জজ সাহেবদের সাক্ষীর ব্যাপারে উনি সাক্ষী নিয়ে ওনাকে কমেন্ট করেছেন, সাক্ষীর ক্যারেক্টার নিয়ে, ভিকটিমের ক্যারেক্টার নিয়ে ইত্যাদি ইত্যাদি। কিন্তু 155(4) এর রেফারেন্স আছেন, 155(4)টা আমি একটু পড়ে শোনাই আপনাদের জন্য। The credit of a witness may be impeached in the following ways by the adverse party or with the consent of the court by the party who calls him. In subsection 4, when a man is prosecuted for rape or an attempt to revise, it may be shown that the prosecutrix was of generally immoral character. তার অর্থটা কি? যে একটা লোককে যদি রেপ কেসে আসামি করা হয়, তাহলে সেই আসামির পক্ষ থেকে যিনি প্রসিকিউটরিক্স, তাকে যদি প্রমাণ করতে পারে বা এভিডেন্স আনতে পারে যে শি ওয়াজ অফ ইমোরাল ক্যারেক্টার, তাহলে তার সাক্ষীগুলো দাম থাকবে না এবং এইটা আসামিকে সহায়তা করবে। তার অর্থ হলো যে রেপ যিনি করলেন তার কোনো ক্যারেক্টার নাই এখানে, যাকে রেপ করা হলো তার ক্যারেক্টার নিয়ে এখানে প্রশ্নটা। এইটা নিয়ে, এই সাবসেকশনটা নিয়ে দীর্ঘদিন যাবৎ বাংলাদেশে শিক্ষিত সমাজে, এনজিও লেভেলে সব জায়গায় আলোচনা চলছে এবং এইটাকে রেপিলের কথা বলা হচ্ছে এবং এইটা ক্যাম্পিংও চলতেছে এইভাবে যে এটা থাকা ঠিক না, কারণ তাতে ন্যায় বিচার ক্ষুণ্ণ হয়। কারণ রেপের কেসের প্রমাণ করতে হবে কি জন্য, কি প্রমাণ করতে হবে? whether the victim was raped or not. এখানে ভিকটিম সেকশনটার উপরে বিচারপতি নিজামুল হক নাসিম, আপনার জানার জন্য বলি, এই সেকশনটার জন্য আজকে কিন্তু একটা রিট পিটিশন ফাইল করা হয়েছে। আপনি যদি দেখেন জিনিসটা যে আপনার এই ভিকটিম খারাপ, ভিকটিম একজন প্রস্টিটিউট, কিন্তু তাকে কি আরেকজন রেপ করতে পারবে? সেটা কি অফেন্স হবে না? আমরা তো জানি আইনত স্ত্রী মামলা করতে পারেন স্বামীর বিরুদ্ধে রেপের জন্য। এই যখন আইনের পজিশন, সেখানে এই যে সাবসেকশনটা আমি বললাম এভিডেন্স অ্যাক্টের, আমি ব্যক্তিগতভাবে মনে করি এই সাবসেকশনটা ইজ নট এ প্রপার ল, আই উড সে। একদম স্পষ্ট বিচারপতি নিজামুল হক। এই বিষয়ে আইনমন্ত্রীও বলছেন যে জানুয়ারির অধিবেশনে এটি মানে এই আইনটি বাতিলের বিষয়ে জানুয়ারির অধিবেশনে উঠানো হবে, কিন্তু 150 বছর ধরে এটা চলে আসলো। এটা নিয়ে আমি অ্যাডভোকেট ডক্টর শাহদিন মালিক আপনার কাছ থেকে একটু জানবো, কিন্তু আমি ওই প্রশ্নটি করছিলাম জেডাই খান পান্নার কাছ থেকে। জেডাই খান পান্না একটু কি খুব সংক্ষেপে 1-2 লাইনে বলে দেবেন যে ওই যে শব্দগুলো পরিমণির মামলার ক্ষেত্রে বা তার আগে সেই যখন ব্যবসায়ী নাসিরকে গ্রেপ্তার করা হলো তখন ব্যবহার করা হলো, আদালত ওই প্রসঙ্গে কিছু বলেছিলেন কিনা আমি জানি না, আপনি যদি জানান। আদালত তো অশালীন বা বেআইনি যে কোনো কার্যকলাপই তার নলেজে আনলে পরে সেটা ভৎসনা যথাযথ পদক্ষেপটা নেয়, অন্তত
হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের দুইটা বিভাগই। তো সেই ক্ষেত্রে আসা আমার মনে হয় না, যদি কোনো আইনজীবী এনে থাকে তাহলে অবশ্যই সেটা পদক্ষেপ নেবেন। এটার দায়িত্বটা কিন্তু আইনজীবীদের নজরে আনা। অনেক সময় সুমোটো জজ সাহেবরা একটা দেখে, বিচারপতিরা দেখে সেটা পদক্ষেপ গ্রহণ করতে পারেন, কিন্তু এই ক্ষেত্রে আমার জানা নেই। জি, অনেক ধন্যবাদ অ্যাডভোকেট জেরা খান পান্না। এটি আমি জানতে চাইছিলাম যে বিচারক যখন কলগার্ল বলছেন সেটি একটা অশালীন মন্তব্য হচ্ছে। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের যদি কেউ রক্ষিতা বা মানে গ্রেপ্তারের সময় যদি এই ধরনের শব্দ, রাতের রানী শব্দ ব্যবহার করা হচ্ছে, সেটি কি আদালত কিছু বলছেন কিনা এটি নিয়ে আমি একটু প্রশ্ন করছিলাম। আমি একটা বিরতি নিয়ে ফিরি। ডক্টর স্বাধীন মালিক, তাহলে আপনার কাছ থেকে একটু সেই যেটি সাক্ষ্য আইনের কথা বিচারপতি নিজামুল হক বলছিলেন এটি একটু জানতে চাইবো। এটি না হয় বাতিল করা হলো, এতদিন লেগে গেলেও আরও কি কিছু ত্রুটি রয়ে গেছে কিনা এই সংক্রান্ত অপরাধে, সেটিও একটু আপনার কাছ থেকে জানবো, যেটি নিয়ে এখন বিশেষ করে ভাবা দরকার। ফিরছি রাজকাহনে বিরতির পর। ফিরে এলাম রাজকাহনে। ডক্টর স্বাধীন মালিক, যে প্রশ্নটি করছিলাম যে 155(4) ধারা বাতিলের কথা যে দাবিটা উঠছে, আইনমন্ত্রীও এখন বলছেন যে জানুয়ারির অধিবেশনে এই বিলটি উত্থাপন করা হবে। 150 বছর ধরে রয়ে গেল, এটি কি বার্তা দিচ্ছে? এখন যে বিলুপ্তের কথা বলা হচ্ছে এটিকে আপনি কিভাবে নিচ্ছেন, এবং আরও কিছু প্রয়োজন আছে কিনা এই সেক্সুয়াল অফেন্সের ক্ষেত্রে, মানে আইনি পরিবর্তনের প্রয়োজন আছে কিনা? অবশ্যই, মানে আইনের পরিবর্তন, কিন্তু ওই আগে আমি যদি পরিবর্তন বলি কারো পছন্দ হবে। ওকে 155(4) যেটা বিচারপতি নিজামুল হক বলেছেন, এটা অবশ্যই বাতিল হওয়া দরকার। ভারতে প্রায় 2004 সালে, বলতে হয় না 2002 সালে, প্রায় 20 বছর আগে বাতিল হচ্ছে। এখন যদি জানুয়ারি মাসে হয় তো খুবই স্বাগতম জানাবো। যখন হবে তখন, এখন হয়তো এই ঘটনা চক্রের ব্যাপারটা সামনে এসছে, আবার 2 মাস পরে পিছনে চলে যায় কিনা, অবশ্যই এটা বাতিল হওয়ার কথা। আর যেটা, হ্যাঁ, আমি বলেছিলাম যে আমাদের যে 96-97% মামলা, ধর্ষণের মামলা বিচার হচ্ছে না, শাস্তিও হচ্ছে না। এই আইনের বয়স তো, নারী শিশু নির্যাতন আইনের বয়স 1995 থেকে, মানে কত 25-26 বছর চলছে। কেউ কি দেখলো না এখন পর্যন্ত? আমরা সবাই প্রতিবাদ করি, সমালোচনা করি, কিন্তু কেন হচ্ছে না এর অনেকগুলি কারণ আছে। এই কারণগুলি অনুসন্ধান করে, আমি এক কথায় বলতে পারবো না, এটা জটিল ব্যাপার, কিন্তু এই কারণগুলি অনুসন্ধানের উদ্যোগ নেওয়া উচিত ছিল। কারণ আমরা যেটা ফ্যাক্ট জানি যে ধর্ষণের মামলার আসামি 97% ক্ষেত্রেই খালাস পেয়ে যায়। অতএব এতে ধর্ষক তো উৎসাহিত হবে যে আমি 100 জনের মধ্যে আমার কপাল খারাপ হলে আমি একজন হয়তো আটকে যাই। হচ্ছে না। বড় দাগে, এর জন্য বড় দাগে দায়ী হলো পুলিশ, তাদের অদক্ষতা, অযোগ্যতা, মামলার সাক্ষ্য প্রমাণ জোগাড় করা, হয়তো এটা অযোগ্যতার কারণে নাকি অন্য কোনো কারণে হয়, এগুলি অনুসন্ধান করতে হবে। আর একটা আমি অপ্রিয় কথা বলি, যেটা ঐতিহাসিকভাবে আইনের ইতিহাসে সত্য, আমি জানি, জেনে শুনেই বলছি। 200 বছর ধরে স্বীকৃত, যখনই আপনি শাস্তি বাড়াবেন তখন দোষী সাব্যস্ত হওয়ার হার কমে যায়। বিচারকরা সহজে বিরাট শাস্তি দিতে চান না, এটা দেশকাল পাত্র ভেদে, মানে এই যে ধরো 97% এখন খালাস পাচ্ছে, বিচারক যদি লেখেন দোষী, তাইলে তার পরের বাক্য লিখতে হবে যাবজ্জীবন, মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন। এই বাক্যগুলি লিখলে যে কোনো মানুষ 1000 বার চিন্তা করবে। ওইখানে আগে যেটা ছিল শাস্তি 10 বছর বা 14 বছর, 14 বছর পর্যন্ত, তখন বিচারক, সারা দুনিয়া এটা স্বীকৃত বিচারকরা, তখন হ্যাঁ ঠিক আছে, মনে যদি 1%-2% সন্দেহ থাকে, না তুমি এটাকে ইয়াং বাচ্চাকে রেপ করেছো, ঠিক আছে 7 বছর জেল খেটে আসো, দোষী সাব্যস্ত করিলাম এবং তাকে 7 বছর কারাদণ্ড দিলাম। কিন্তু যখনই দোষী সাব্যস্ত করিলাম তারপরে লিখতে হবে যে মৃত্যুদণ্ড দিলাম অথবা যাবজ্জীবন। এখন কিন্তু ধর্ষণের শাস্তি দুইটাই, যাবজ্জীবন অথবা মৃত্যুদণ্ড, বিচারকের কোনো অপশন নাই। আমরা সব ওই যে মানে আইনের ইতিহাস, সরি আমাদের কড়া ভাষা হয়ে যাচ্ছে, আর আইনের ইতিহাস না জেনে একটা কিছু হলেই আমরা খালি বলি শাস্তি বাড়াও, শাস্তি বাড়াও। এবং এই মানে ওই যে এর ঘটনার প্রেক্ষিতে যাবজ্জীবন ছিল, 3 দিনের মাথায় যাবজ্জীবনের সাথে ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড হলো। এটা আমার দেশে 3 দিনের মাথায় গ্যারান্টি দেওয়া হলো যে ধর্ষকের আর শাস্তি হবে না। বিচারকরা, সারা দুনিয়ায় বিচারকরা চরম শাস্তি দিতে অনেকবার চিন্তা করেন,
আমি বলছি যে এগুলি কারণ এখন কিন্তু অনুসন্ধান ডক্টর স্বাধীন করতে হবে। মালিক, হ্যাঁ সেটি একটা বিষয়, আপনি বলছেন নিশ্চয়ই যৌক্তিক, কিন্তু এটি একটা বিষয় যে শাস্তি যদি বাড়ানো না হয় তাহলে কি অপরাধটা যে কতটা গ্রেভ, মানে কতটা ভারী একটা অপরাধ, কত জঘন্য একটা অপরাধ, সেই বিষয় কি বোঝানো যায় যে আচ্ছা এটার শাস্তি মাত্র 10 বছর, তাহলে একটা মানে এটার একটু হালকা মনে হয় না অপরাধটা? না, শাস্তি এই ধরেন 1700 সাল থেকে শুরু করে 1880-90 পর্যন্ত, মানে খুব বেশি দিন আগের কথা না, 150 বছর থেকে 300 বছর আগে ইউরোপে যদি শাস্তির ইতিহাস পড়বেন, শাস্তি ছিল পেট কেটে ভুঁড়ি আসামিকে খাওয়ানো হবে, জিহ্বা কেটে জিহ্বা গিলানো হবে, তার মানে সব অঙ্গ একটা একটা করে কেটে ওই অঙ্গ দিয়ে তাকে খাওয়ানো হবে। কমন শাস্তি ছিল। এর থেকে চরম শাস্তি আর দুনিয়াতে হয় না। ইউরোপ সবচেয়ে চরমতম শাস্তি দিয়েছে। এই যে আমরা হাইড পার্ক যেটা বলি, এখন বলি ফ্রিডম অফ স্পিচ কর্নার, কিন্তু হাইড পার্কটা ছিল লন্ডনে প্রকাশ্যে ফাঁসি দেওয়ার জায়গা। আমাদের দেশে প্রকাশ্যে ফাঁসি হয় নাই। লন্ডনে 1820 সাল পর্যন্ত হাইড পার্কে প্রকাশ্যে ফাঁসি হতো। আমি যেটা বলছি, চরমতম শাস্তি দেশ ব্যবহার করে তারা সিদ্ধান্তে এসে যে এরকম অপরাধ দমন হয় নাই। আমরা ওইটা এখনো বুঝতে পারি নাই, শিখতে পারি নাই। আমরা এখনো 19 শতকের ইউরোপে চলে গেছি। যে মনে করি যারা আর সৌদি আরবে যেমন আছে যে পাবলিকলি গর্দান কাটলে বা হাতের কবজি কাটলে এই চরম, এর মাধ্যমে যে অপরাধ দমন হয় না, অপরাধ দমন হয় অন্য কারণে, এটা আমরা এখনো বুঝাই শুরু করিনি। মানে এটি স্পষ্ট ডক্টর স্বাধীন মালিক, চরমতম শাস্তির মাধ্যমে অপরাধ দমন হয় না বা এটি সমাধান নয়। এই বক্তব্যটি আপনার স্পষ্ট, সেটি আমরা নিচ্ছি। আমি বিচারপতি নিজামুল হক, আপনার কাছ থেকে একটু যেই প্রশ্নটি আমি আগের ডক্টর স্বাধীন মালিককেও করছিলাম সেটি একটু জানতে চাই যে আরও কিছু 155(4) বাতিলের একটা আশ্বাস আইনমন্ত্রীর কাছ থেকে যেহেতু পাওয়া যাচ্ছে, মানে আরও কিছু আইনের সংস্কার প্রয়োজন কিনা এরকম সেক্সুয়াল অফেন্সের ক্ষেত্রে? আসলে এই ব্যাপারে তো আমরা এখনো ওভাবে দেখি নাই, তো দেখলে বলতে পারতাম। তবে স্বাভাবিকভাবে মনে হয় যে যদি 155 সাবসেকশন 4 অ্যামেন্ড হয় তাহলে আমরা অনেক সামনে এগিয়ে যাব, অনেক সামনে আগাবো, এবং একটা সুস্থ অ্যাটমসফিয়ার কোর্টে তৈরি মানে স্টাবলিশড হবে। জনগণ সেটা বুঝতেও পারবে যে কোর্টের অ্যাটমসফিয়ার ভালো হয়েছে। এখন কি হয়, কোর্টে গেলে হয় গালাগালি, আপনার লয়ার একে অন্যকে পক্ষে গালাগালি করে, সাক্ষীকে জেরা করে এমন ভাবে যে সেটা একটা অড লুকিং, অড সাউন্ড ইউজ করা হয় ইত্যাদি। ব্যাপার তো কোনো ক্রমেই ঠিক না। এগুলা জজ সাহেব একটু করা হলে এগুলো বন্ধ করতে পারেন, কিন্তু আমাদের রিপোর্ট বলে যে না, এগুলো চলছে কোর্টে এবং এটা বন্ধ হওয়া দরকার অবশ্যই, এবং খুব আর্জেন্টলি দরকার। আর দ্বিতীয় একটা কথা বলবো, স্বাধীন মালিক সাহেব যে কথাটা বলেছেন এটা তো আমি তার সঙ্গে সম্পূর্ণ একমত। এই যে মানে শাস্তি বাড়ালে অফেন্স কমে না। আপনি দেখেন আমাদের দেশে এখন 33টা ক্রাইমসে ফাঁসির প্রভিশন আছে। 33টার ভিতরে এটা ছিল বাংলাদেশ অত্যন্ত হাই। 9টা ছিল ব্রিটিশ আমলের ফাঁসির ক্রাইম, একটা ছিল পাকিস্তান আমলে, আর বাংলাদেশ আমল হয়েছে 23টা। তাইলে কি বাংলাদেশ আমলের এই 23টা ফাঁসির অফেন্সের ফাঁসির সিস্টেম আনার পরে এই অফেন্সগুলো কি কমেছে? ব্রিটিশ আমলে 9টা, পাকিস্তান আমলে একটা বাড়ছে, 10টা হয়েছে, আর এবার হয়েছে 23টা আইনে ফাঁসি দিয়ে আসা হয়েছে। তার অর্থটা এটা কোনো ডেভেলপমেন্ট হয় না, কারণ বরং মানুষকে এটা দিয়ে হয়তো মানুষকে বোঝানো হয় যে কড়া শাস্তি হবে, কিন্তু পৃথিবীর জন্ম থেকে ফাঁসি আছে এবং পৃথিবীর জন্ম থেকে খুনও আছে, খুন কিন্তু কমেনি। রেদার অন্যদিকে গেলে আমার মনে হয় এইসব অফেন্সের নাম্বার অনেক কমে যেত, কিন্তু সেদিকে আমরা চিন্তা করছি না, বা চিন্তা করলেও আপাতত অবস্থার পরিপ্রেক্ষিতে আমরা এগুলো বলছি না। জি, তাহলে আসলে কি করলে বিচারপতি নিজামুল হক সেটাও যদি খুব সংক্ষেপে বলে দেন যে কি করলে আসলে এই ধরনের অফেন্স করবে, যেটি বারবার আলোচনা আসছে 3% মতো মানে ধর্ষণ মামলায় শাস্তি হয়, 3%-এরও নিচে, মানে কি করলে ধর্ষণ মামলার শাস্তির হার বাড়ানো যাবে বা অপরাধীদের শাস্তি দেওয়া যাবে? ধর্ষণ মামলার শাস্তির হার বাড়ানো গেলে from day 1 of the filing of the case এইটার ইনভেস্টিগেশনটা ভালোভাবে হতে হবে, পুলিশকে সাক্ষী জোগাড় করতে হবে ভালো করে, এর টেস্ট গুলো সব ঠিকভাবে করতে হবে, রিপোর্ট কাগজপত্রগুলো কোর্টে ঠিকভাবে আসতে হবে, সাক্ষীরা ঠিকভাবে সাক্ষী দেবে, এগুলো হলে শাস্তির পরিমাণ বেড়ে যাবে। জি, কিন্তু ফাঁসি দিয়ে নয়।
আমি একটা যোগ করি বিচারপতি নিজামুল হকের সাথে, যে এখানে আমাদের মেইন দুর্বলতা হলো পুলিশে, ওইখানে নজর দিতে হবে। আমরা খালি বলি বিচারক মামলা ডিলে করছে, আর পুলিশ সাক্ষী না আনলে বিচারক কি করবে? তো এখানে কিন্তু এই আলোচনায় পুলিশের ভূমিকাটা কখনো আসে না। পুলিশের ভূমিকাটা মুখ্য প্রসিকিউটর, পাবলিক প্রসিকিউটর বা স্পেশাল প্রসিকিউটর যে থাকে, যার দায়িত্ব হলো এই অভিযুক্ত অপরাধী প্রমাণ করা, তাদের নিয়োগ হয় সম্পূর্ণ রাজনৈতিক বিবেচনায়। কোনো যোগ্যতা দক্ষতার মাপকাঠি নাই, সেখানেও যোগ্যতার ব্যাপার আছে। এই দিকগুলি দিয়ে খেয়াল দিতে হবে। জি জি, অনেক ধন্যবাদ। আরেকটা ছোট্ট জিনিস যেটা আসছিল আলোচনা, একটু আমি যদি জাস্ট 30 সেকেন্ড। জি জি জি। সংবিধান অনুযায়ী নিম্ন আদালতের ইংরেজিতে আছে কন্ট্রোল এন্ড সুপারভিশন, বাংলায় বোধহয় নিয়ন্ত্রণ ও তত্ত্বাবধান। এর দায়িত্ব হলো হাইকোর্ট বিভাগের। হাইকোর্ট বিভাগ এই দায়িত্বটা আমার কাছে ভালোভাবে পালন করে বলে মনে হয় না। এই বিচারকের কথা বলছি, এখন আমরা জানি এখন তার অনেক অদ্ভুত রায়ের কথা বেরিয়ে আসছে। এইখানে যে প্রশাসনিক কন্ট্রোল থাকার কথা ছিল, যে কোনো একটা 2000 বিচারকের মধ্যে 2, 4, 5, 10 জন তো খারাপ হতে পারে, এবং যারা খারাপ তাদেরকে বাদ দেওয়া সেটা তাদের আইডেন্টিফাই করে তাদের সংশোধনের ব্যবস্থা করা না হলে, এইটাও কিন্তু এইটার দায়িত্ব এই দায়িত্বটা সুপ্রিম কোর্টের আইন মন্ত্রণালয়ের মধ্যে টানাপোড়েন চলছে গত 50 বছর ধরে। ফলে হচ্ছে কি, নিম্ন আদালতের বিচারকরা যেসব কাজ করছেন, যখন যারা জেনে ভুল করছেন বা না জেনে ভুল করছেন, সংশোধনের দায়িত্বটা কিন্তু কারো উপরে বর্তায় না। এই যে বললাম, আমাদের সংবিধানে বলা আছে নিয়ন্ত্রণ তত্ত্বাবধান হাইকোর্টের এখতিয়ার। সেই দায়িত্বটাও নিশ্চয়ই শক্তভাবে পালনের প্রয়োজন। আজকে হাইকোর্টের ওয়েবসাইট দেখছিলাম, এই নিয়ন্ত্রণ তত্ত্বাবধায়কমূলক নিম্ন আদালতের উপরে তাদের যে নির্দেশনা জারি, গাইডলাইন জারি বা এইসব মামলা এইভাবে বিচার করবেন, আমি মাত্র গত 2-3 বছরে মাত্র 4টা পেয়েছি। এই জায়গাতে তো আমাদের একটা গাফিলতি আছে। ডক্টর স্বাধীন মালিক, আপনাকে ধন্যবাদ। ডক্টর স্বাধীন মালিক, ধন্যবাদ। অ্যাডভোকেট জেরাই খান পান্না, আপনার কাছ থেকেও একটু সেই জায়গাটি, যে আইনের পরিবর্তনের জায়গায় আরো কিছু পরামর্শ রয়েছে আছে কিনা, ছোট করে যদি বলেন। একটা জিনিসে আমি একমত, সেটা হলো যে মৃত্যুদণ্ড এটা উঠে দেওয়া উচিত। এটা কোনো প্রকারই থাকা উচিত না। ভুলে কারো যদি মৃত্যুদণ্ড হয়, সেটা তো ফেরত আনা যায় না, এবং সভ্য দেশে এটা নাইও। এবং এ দিয়ে কিন্তু অপরাধ কমানো যায় না, এটা সত্যি। তো সেই ক্ষেত্রে করা যাবে কি, অন্তত একটা খুনি আর একটা পিক পকেটারের সাজা তো এক হইতে পারে না। নিশ্চয়ই সেখানে যেটা আছে যাবজ্জীবন, হ্যাঁ যাবজ্জীবন থাক, সাজা তার গ্র্যাভিটি অনুযায়ী, অফেন্সের গ্র্যাভিটি অনুযায়ী সাজাটা হবে, কিন্তু মৃত্যুদণ্ড এটা বাদ দিতে হবে। এটা রাখা কোন রকমই আমি সমীচীন মনে করিনি। আর তদন্তের বেলা এখানে কোনো উন্নতি নাই। আগে চুরি হইলে পরে আমরা দেখতাম যে ফুটপ্রিন্ট, ফিঙ্গারপ্রিন্ট এটা কিন্তু নিতে পারতো থানা। এখন আর দেখি যে এগুলো কোনো ধারই ধারে না, ফুটপ্রিন্ট ফিঙ্গারপ্রিন্টের ধারে না, বরঞ্চ যদি রাস্তায় সিসিটিভি থাকে তাইলে ওইটা দিয়ে শুরু করে। অ্যাডভোকেট জেরাই খান পান্না, আজকের মতো শেষ করতে হবে। তদন্তটাকে জোরালো করার কথা আপনাদের তিনজনের কাছ থেকে মনে হয় স্পষ্ট হচ্ছে। অনেক ধন্যবাদ অ্যাডভোকেট জেরাই খান পান্না, বিচারপতি নিজামুল হক, ডক্টর স্বাধীন মালিক, আপনাদের তিনজনকে আজকের মতো বিদায় নিচ্ছি রাজকাহন থেকে।